আসসালামু আলাইকুম প্রিয় ল শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আমরা ফৌজদারি কার্যবিধির ধারাবাহিক যে ক্লাসগুলো করে আসছি সেই ধারাবাহিকতায় আজকে পার্ট 5 ফৌজদারি কার্যবিধির এবং চ্যাপ্টার হিসেবে 14 বা 14 চ্যাপ্টার পার্ট 5 এ যে বিষয়টা আলোচনা করা হবে সেটা হচ্ছে পুলিশকে সংবাদ প্রদান এবং তার তদন্ত। আর 14 এখানে আমরা আমলযোগ্য ও আমল অযোগ্য মামলার বিষয়ে এখানে আলোচনা করা হবে। এই চ্যাপ্টারে আলোচনা করার আগে আমাদেরকে একটা শব্দ একটু ভালো করে বুঝে নেব, সেটি হচ্ছে ইনভেস্টিগেশন, যেটা হলো তদন্ত। এই পার্টের পুরোটাই তদন্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন 4-1 এল বা ঠতে এই তদন্তের সংজ্ঞা প্রদান করা হয়েছে। সেই সংজ্ঞায় বলা হয়েছে যে পুলিশ অফিসার অপরাধের তথ্য প্রমাণ অর্থাৎ প্রমাণ সংগ্রহের জন্য যে কার্যক্রম করে, ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে অপর কোনো ব্যক্তি যদি এই কোনো কার্যক্রম করে তবে সেগুলো হলো তদন্ত। অর্থাৎ সবসময় একটা কথা মনে রাখবো, সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য কার্যক্রমগুলোই হলো ইনভেস্টিগেশন বা তদন্ত। এখন 154 ধারায় আমলযোগ্য মামলার ক্ষেত্রে সংবাদ, এই সংবাদ দিলে প্রকৃতপক্ষে একটা মামলা শুরু হয়ে যায়। দেওয়ানি কার্যবিধিতে যেমন 26 ধারায় বলা হয়েছে আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা রুজু, এখানে আমলযোগ্য একটা অপরাধের সংবাদের মাধ্যমে একটা মামলাই এই ফৌজদারিতে শুরু হয়ে যায়। এখন এখানে কিছু ধারা দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে যে ম্যাজিস্ট্রেট বা কিভাবে এই ধারা সংক্রান্ত হলো কিভাবে এই অ্যাপ্লিকেশনটা প্রস্তুত করতে হয় বা কি কি বিষয়গুলো এখানে থাকে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমলযোগ্য অপরাধের সংবাদ যখন দেওয়া হয় অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে, তখন সেটাকে আমরা এজাহার বা এফআইআর বা জেনারেল রেজিস্ট্রি মামলা বলি। ঠিক আছে, সংবাদদাতাকে এটা পড়ে শোনানো হয় এবং সংবাদদাতার স্বাক্ষর নেওয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসারের নিকট আমলযোগ্য অপরাধের খবর লিখিত আকারে দিতে হয়। এখন এখানে একটা শব্দ দেখেন ত দিয়ে রাখছি, অর্থাৎ 4-1 ত বা পিতে বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সংজ্ঞা দেওয়া হয়েছে, এই জন্য এখানে একটা সিম্বল আমি দিয়ে রাখছি। সংবাদদাতাকে পড়ে শোনাতেই হবে, খবর প্রদান করবে, এজাহারকারী স্বাক্ষর নিতে হবে, সরকারের নির্ধারিত বহিতে এটা লিপিবদ্ধ করব দায়িত্বপ্রাপ্ত। এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণীতে আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় প্রদত্ত বিবরণকে বোঝায়, এখানে একটা সংজ্ঞার মতো করে দেওয়া হলো। আচ্ছা, এফআইআর যে বিষয়গুলো অবশ্যই থাকবে আমি আরো সুন্দর করে এখানে গুছিয়ে দিয়েছি। যেমন এখানে অবশ্যই অপরাধ সংগঠন সম্পর্কে হতে হবে এই এফআইআরটা, যে অপরাধটা আমলযোগ্য হতে হবে, আমল অযোগ্য না হলে সেটা জিডি এন্ট্রি হবে। এখন কোনটা আমলযোগ্য কোনটা আমল অযোগ্য সেটা দ্বিতীয় তফসিলের 3য় কলামে বলা আছে। এখতিয়ারাধীন ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের নিকট এটা প্রদান করতে হবে, লিখিতভাবে দেওয়া যায় বা মৌখিকভাবে দেওয়া যায়। মৌখিকভাবে দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা এটা লিখে নেবেন, মৌখিকভাবে এই যে কর্তব্যরত পুলিশ অফিসার লিখে নেবেন এবং এজাহারকারীকে পড়ে শোনাবেন। তথ্যের সারমর্ম রেজিস্ট্রি আকারে লিপিবদ্ধ করা হবে। এই হলো যে আমলযোগ্য অপরাধের সংবাদ সম্পর্কিত 154 ধারায় 154 এর এই তথ্যগুলো এখানে। আর এর যে সংবাদ পাওয়ার পর যে তদন্ত হয় সেই তদন্ত বিষয়ে 156 ধারায় এইখানে বলা হয়েছে। এইটা বলার পরে আমরা 155 ধারা কথা বলবো। অর্থাৎ 154 ধারায় আমলযোগ্য অপরাধের সংবাদ পেল, সংবাদ পাওয়ার পর আমলযোগ্য অপরাধের বা মামলার তদন্ত, যেটা ইনভেস্টিগেশন। আমি আগেই বলেছি পুলিশ অফিসার প্রমাণ সংগ্রহের জন্য যে কার্যক্রম করে ওইটা হচ্ছে কি ইনভেস্টিগেশন। থানার স্থানীয় সীমার মধ্যে কোনো আমলযোগ্য অপরাধ হলে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কোনো আদেশ লাগবে না, তদন্ত করতে পারেন। এটাকে আমরা অটো ওয়ারেন্টও বলতে পারি। তদন্তকারী পুলিশ অফিসার ক্ষমতা সম্পন্ন নয় এই মর্মে প্রশ্নও করা যাবে না, যে পুলিশ কর্মকর্তা এটা তদন্ত করতে গেছে তার ক্ষমতা নেই এই মর্মে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আর 190 ধারা অনুসারে ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যখন আমলে নেয় কোনো অপরাধ, তিনি যদি কোনো আমলযোগ্য অপরাধের জন্য মামলা গ্রহণ করেন তো সেক্ষেত্রে তিনিও নির্দেশ দিতে পারেন। এই 3টা সাব পয়েন্ট এখানে 156 ধারায় এখানে আছে। এবার আমরা একটু 155 ধারা অর্থাৎ আমল অযোগ্য মামলার ক্ষেত্রে সংবাদ, আমরা আগে এখানে পড়ে আসছি যে আমলযোগ্য না হলে জিডি এন্ট্রি করতে হয়। তো এখন এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে, দেওয়ানি কার্যবিধির 4 আদেশের 1 বিধি, সেখানে বলা হয়েছে মামলা অর্থাৎ আরজি দাখিলের মাধ্যমে মামলা রুজু করিতে হয়। মানে এর জিডি এন্ট্রির মাধ্যমে আস্তে আস্তে একটা মামলা হয়ে যায়, এই জন্য একটা মিল আছে, যার কারণে এই তথ্যটা এখানে দেওয়া হয়েছে। দেখেন, প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত এটা তদন্ত করা যায় না। ঠিক আছে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাও যায় না যদি আমল অযোগ্য অপরাধের সংবাদ হয়। আর হচ্ছে
এই আমল অযোগ্য মামলার যে তদন্ত, সেই তদন্তটা এই ১৫৫ ধারার অধীনে এই তদন্তটা হয়। এবং এখানে একটা কথা লেখা যায় বিপি ফর্মে লিপিবদ্ধ করতে হয়, এগুলো হচ্ছে পুলিশের ফর্ম। আচ্ছা, তাহলে আমাদের ১৫৪র বিষয়ে আমরা আলোচনা করলাম আমলযোগ্য মামলার সংবাদ, আর ১৫৫তে আমল অযোগ্য মামলার সংবাদ এবং এর তদন্তটাও এখানে, আর ১৫৬তে বলা হয়েছে যে আমলযোগ্য মামলার ক্ষেত্রে তদন্তটা কিভাবে হবে সেই প্রক্রিয়া। এবার ১৫৭ ধারায় বলছে আমলযোগ্য অপরাধের সন্দেহ হয়েছে সেই ক্ষেত্রে পদ্ধতি। পরিপূর্ণ সংবাদ আছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটকে জানাতে পারেন, তিনি নিজে যাবেন বা অন্যকে পাঠাতে পারেন। যদি তার সন্দেহ হয় তার স্থানীয়, তার এলাকার এখতিয়ারাধীন এলাকার মধ্যে কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হতে পারে বলে যদি তিনি সন্দেহ পোষণ করে থাকেন। এবারে ১৬০ ধারে বলছে পুলিশ অফিসারের সাক্ষী তলবের ক্ষমতা, অর্থাৎ পুলিশ অফিসার কোনো অপরাধ সম্পর্কে যারা জানে তাদেরকে তিনি লিখিতভাবে থানায় আসতে বলতে পারেন বা তাদেরকে তলব করতে পারেন। এবার ১৬১ ধারায় বলছে যে পুলিশ কর্তৃক সাক্ষী পরীক্ষাকরণ বা সাক্ষ্য গ্রহণ আমরা বলতে পারি, যে এরা মৌখিকভাবে ঘটনা সম্পর্কে জানে তাদের সাক্ষ্য গ্রহণ করতে পারেন এবং তারা কি করবেন, ঘটনার সংশ্লিষ্ট প্রশ্নের জবাব দেবেন। যদি এমন কোনো প্রশ্নের জবাব দেবেন না যার কারণে তিনি ফৌজদারি দণ্ডে জড়িত হতে পারেন, তাহলে সেই সব প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য নন। আচ্ছা, এবার আমরা ১৭৫ ধারাও এমন একটা কথা আমরা পাবো। আচ্ছা, পুলিশ অফিসার এই যে বিবৃতি সে বিষয়গুলো লিপিবদ্ধ করবেন, এই হচ্ছে ১৬১ তথ্য। আর এটা হচ্ছে পুলিশ অফিসারের নিকট দোষ স্বীকার করলে সেগুলো কোনো মানে বিষয় না, সে বিষয়টা সাক্ষ্য আইনের ২৫ ধারায়, এই জন্য এটা লিঙ্কটা এখানে দেওয়া হয়েছে, আমরা ওদিকে যাব না। এবার হচ্ছে ১৬২ ধারায় বলা হয়েছে পুলিশ অফিসারের নিকট যে সমস্ত বিবৃতি দেওয়া হয়েছে, যেগুলো বলা হয়েছে বা যে সাক্ষ্য দেওয়া হয়েছে সেখানে কোনো স্বাক্ষর করিতে হবে না, ঠিক আছে। আচ্ছা, তবে এরূপ বিবৃতির ব্যবহার করার ক্ষেত্রে যে সাক্ষ্য আইনে ১৪৫ ধারা একটি বিষয় আছে যে বৈপরীত্য প্রকাশের ক্ষেত্রে এইটা ১৪৫ ধারা অনুযায়ী ব্যবহার করা যায়। আর এখানে যে ১৬৩ ধারায় একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, প্রলোভনের প্রস্তাব দেওয়া যাবে না, যাদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করছে তাদেরকে ভয়ভীতি প্রলোভন দেওয়া যাবে না। এবং সাক্ষ্য আইনের এই ২৪ ধারায় এখানে বলা হয়েছে যে ভয়ভীতি প্রলোভনের মাধ্যমে দোষ স্বীকার করলে সেটা অপ্রাসঙ্গিক হয়। আর ২৮ ধারা বলা হয়েছে ভয়ভীতি ছাড়া দোষ স্বীকার করলে সেটা প্রাসঙ্গিক হয়। এমনভাবে ১৪৩ ধারা এই বিষয় সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ১৬৪ ধারা 154, বড় বড় ধরনের কোনো অপরাধ হলে আমরা জানি সেগুলো 154-এ অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এটা একটা বিচারিক স্বীকারোক্তি, এখানে স্বীকার করলে তার ভিত্তিতে দণ্ড দেওয়া যায়। আচ্ছা, আর পুলিশের নিকট এখানে ১৬১ ধারায় কোনো দোষের কথা বললেও সেখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার ১৬১ ধারায় যে বিবৃতি বা দোষ স্বীকার লিপিবদ্ধ হবে ৩৬৪-তে যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে ওই পদ্ধতি অনুযায়ী। এটা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট শ্রবণ করিতে পারেন। ৩৬৪ ধারা অনুযায়ী বিবৃতি বা দোষ স্বীকার লিপিবদ্ধ করা হবে, সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এটা ম্যাজিস্ট্রেট তার নিজের পরিচয় দিয়ে তাকে বোঝাবেন যে সে এই দোষ স্বীকার করতে বাধ্য নয় এবং দোষ স্বীকার করলে তার এই বিবৃতি, তার এই সাক্ষ্য কী হবে, তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে, সাক্ষী হিসেবে ব্যবহার করা যাবে। এই সব বিষয় বলেও তাকে সময় দেওয়ার পরে এই 154 ধারায় জবানবন্দিটা গ্রহণ করা হবে। এবারে ১৬৫ ধারায় যেটা বলছে পুলিশ কর্তৃক তল্লাশি, অর্থাৎ কোনো যদি বিষয়টা এমন হয়ে থাকে যে মামলার তদন্ত সম্পর্কিত কোনো জিনিস কারো কোথাও আছে, তাহলে সেই স্থানে বা সেই বস্তুর জন্য পুলিশ তল্লাশি করতে পারেন, যেটা আমরা ৯৬ ধারায় আমরা পড়ে আসছিলাম যে স্থান তল্লাশির ব্যাপারে। ১৬৬ ধারায় যেটা বলছে যে তল্লাশি পরোয়ানা ইস্যু করিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন অন্যের প্রয়োজন হবে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না, অর্থাৎ স্থানীয় অধিক্ষেত্রের বাইরে যদি তল্লাশি করতে হয় সেক্ষেত্রে ওই সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে। আমরা এটা খুব গুরুত্বপূর্ণ না হয় এই আলোচনা এখানে যাব না। এবার একটা গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে ১৬৭, যে ১৬৭ ধারার বলছে ২৪ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে না গেলে বা না পারলে তখনকার পদ্ধতি, অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে যদি এই তদন্ত সম্পন্ন না হয় তাহলে তখন কি করতে হবে? তখন যেটা করতে হবে সেটা হচ্ছে সেই পুলিশ অফিসার তৎক্ষণাৎ বিলম্ব না করে তার ডায়েরিতে ঘটনাবলী লিখবেন বা আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন, ঠিক আছে। এবং তিনি যদি সাব ইন্সপেক্টরের নিম্ন পদের না হয়ে থাকেন তবে তিনি কি করতে পারেন যে রিমান্ড চাইতে পারেন, অর্থাৎ তার পুলিশ হেফাজতে রাখার জন্য আবেদন করতে পারেন বা রিমান্ড চাইতে পারেন। কিন্তু সেটা ১৫ দিনের
পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা যায়, 15 দিনের বেশি রাখার আদেশ কোনো ম্যাজিস্ট্রেট দিবে না, সেই বিষয়ে এখানে বিধান রাখা হয়েছে। আর ম্যাজিস্ট্রেট কী করবেন, যদি পুলিশ হেফাজতে দেন তাহলে তার কারণ লিপিবদ্ধ করবেন। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরূপ আদেশ দিলে সেই আদেশের এক কপি নকল বা এক কপি কী করবেন, সিএমএম বা সিজিএম, চিফ মেট্রোপলিটন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর পাঠাবেন। আর যদি সিএমএম বা সিজিএম এরূপ কোনো আদেশ দিয়ে থাকেন তাহলে তার এক কপি মহানগর দায়রা বা দায়রা জজ বরাবর পাঠাবেন। আর এরপর একটা বিষয় বলা হচ্ছে যে উপধারা 5-এ যে 120 দিনের মধ্যে যদি তদন্ত শেষ করতে না পারে তো সেক্ষেত্রে তদন্তের সংশ্লিষ্ট অপরাধটি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত দণ্ডনীয় অপরাধ না হয়, সেক্ষেত্রে অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্ট আসামিকে শর্ত সাপেক্ষে তিনি সন্তুষ্ট হলে জামিনে মুক্তি দিতে পারেন। আর যদি তদন্তের সংশ্লিষ্ট অপরাধটি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 10 বছর দণ্ডনীয় অপরাধ হলে এই অপরাধটি দায়রা আদালত, ঠিক আছে, তার সন্তুষ্টি মোতাবেক আসামিকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি দিতে পারে। আচ্ছা, এবার তবে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এখানে একটু জেনে রেখি যে দণ্ডবিধির 400 ধারার যে অপরাধটা এবং 401 ধারার যে অপরাধ, এই অপরাধের ক্ষেত্রে 120 দিন কোনো 520 দিন চলে গেলেও এই বিধানটা প্রযোজ্য নয়। তার মানে 400 ধারায় আছে ডাকাত দলে অন্তর্ভুক্ত হওয়ার অপরাধ, আর 401 আছে চোরের দলে অন্তর্ভুক্ত হওয়ার অপরাধ। এখানে 10 বছর আর এখানে 7 বছরের বিধান রয়েছে দণ্ডবিধিতে। এই ক্ষেত্রে কিন্তু এই জামিনটা প্রযোজ্য নয়। আরেকটা বিষয় এখানে একটু বলে রাখি যে রিমান্ড দুই ধরনের, একটা হচ্ছে পুলিশ রিমান্ড আর একটা হচ্ছে জেল গেট রিমান্ড, অর্থাৎ জেলখানার যে জেল গেটের রিমান্ড আর পুলিশ রিমান্ডগুলো আসামিদেরকে থানায় নিয়ে যায়। আর জেল গেট রিমান্ডে যে কারা কর্তৃপক্ষের কাছে যায় তাদের কাছে যে জিজ্ঞাসাবাদ করে। 168 ধারায় যে বিষয়টা বলা হচ্ছে যে অধস্তন পুলিশ অফিসার কর্তৃক তদন্তের রিপোর্ট, অধস্তন কোনো পুলিশ অফিসার এই রিপোর্টটা করলে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট বা ওসি বরাবর এই রিপোর্টটা পেশ করবেন। আর 159 ধারায় যে অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য আসামির মুক্তি, অর্থাৎ তদন্ত করে যদি দেখা যায় যে পর্যাপ্ত সাক্ষ্য নেই বা পর্যাপ্ত কারণ নেই যে সে অপরাধী বা আসামি, সেক্ষেত্রে মুচলেকার মাধ্যমে আসামিকে মুক্তি দিতে পারে। আর 170 ধারা সাক্ষ্য পর্যাপ্ত হলে যে মামলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে, অর্থাৎ যদি দেখা যায় পর্যাপ্ত সাক্ষ্য আছে অপরাধ করেছে বলে এটা যদি সে তদন্তকারী কর্মকর্তা বুঝতে পারে, তো সেক্ষেত্রে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। জামিনযোগ্য অপরাধ হলে জামানত গ্রহণ বা মুচলেকা সম্পাদনও করতে পারেন। 161 ধারা বলছে ফরিয়াদি এবং সাক্ষীদের কোনো পুলিশ অফিসারের সহিত যাইতে বলা যাবে না। ফরিয়াদি অর্থাৎ যিনি নালিশ করতে এসেছেন বা কোনো সাক্ষীদেরকে বলা যাবে না যে পুলিশ আমার সহত চলো যে ম্যাজিস্ট্রেটের কাছে যাই, এভাবে বলা যাবে না। আর 172 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে 172 ধারা হচ্ছে তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি, অর্থাৎ এই পুলিশ একটা ডায়েরি করবে, সেই ডায়েরি সংক্রান্ত যেটাকে আমরা কেস ডায়েরি বা কেস ডকেট বা সিডি বলে থাকি। তদন্তকারী কর্মকর্তা এখানে যে বিষয়গুলো লিখবেন সেটি হচ্ছে তদন্তের অগ্রগতি কতটুকু হলো, কখন খবর পৌঁছালো, কখন তদন্ত শুরু হলো, কখন শেষ হলো তদন্ত, কোন কোন স্থান পরিদর্শন করলেন, কোন অবস্থা নিশ্চিত করলেন, আদালতের এই ডায়েরি চাইতে পারেন। তবে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না, বিচারের সহায়ক হিসেবে এই ডায়েরি ব্যবহার করা যেতে পারে। আসামি ডায়েরি দেখতে পারবেন না, ঠিক আছে। আর পুলিশ অফিসার স্মৃতিচারণের জন্য ডায়েরি ব্যবহার করতে পারেন। এবং সাক্ষ্য আইনের 145 ধারা এবং 161 ধারা এক্ষেত্রে প্রযোজ্য। সাক্ষ্য আইনের 145 ধারা যে পুলিশ ডায়েরিতে যা লেখা আছে তার বৈপরীত্য প্রমাণের জন্য, আর 161 ধারা হচ্ছে স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য এই ডায়েরি দেখতে পারেন। তো এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। 172 ধারাটা অর্থাৎ কেস ডকেট সিডি, এটা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে 173 ধারাটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইখানে যে বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি একটু খেয়াল করে দেখবেন। 163 ধারায় 73 ধারায় বলা হয়েছে যে প্রত্যেকটি তদন্ত অনাবশ্যক বিলম্ব না করে সমাপ্ত করতে হবে, অর্থাৎ কোনো ধরনের বিলম্ব করা যাবে না, গড়িমসি করা যাবে না। এবং সমাপ্ত হবার সাথে সাথেই থানার ভারপ্রাপ্ত অফিসার অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নিকট সরকার নির্ধারিত ফরম্যাট প্রেরণ করবেন। এখন প্রেরণ করার মধ্যে তার মধ্যে থাকবে পক্ষসমূহের নাম, সংবাদের প্রভৃতি, আসামি গ্রেপ্তার হলে হেফাজতে আছে কি না সেসবের বর্ণনা থাকবে, আসামি নিজ মুচলেকায় ছেড়ে দিলে তার বিবরণ সহ, ঠিক আছে, একটি রিপোর্ট ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন।
এখন এই রিপোর্টটা আসলে দুই ধরনের হয়ে থাকে এই ফৌজদারি পরিবেশে, একটা হচ্ছে চার্জশিট আর একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। অর্থাৎ যদি অপরাধের সত্যতা পাওয়া যায় সেটাকে আমরা বলি চার্জশিট, আর যদি দেখা যায় যে আসলে অপরাধের সত্যতা পাওয়া যায়নি, আসলে যার বিরুদ্ধে অ্যালিগেশন বা অভিযোগ আনা হয়েছে সে নির্দোষ, সেক্ষেত্রে এটাকে বলা হয় ফাইনাল রিপোর্ট। আর এখানে আরেকটা হচ্ছে উপধারা 3-এর খতে বলা হয়েছে ধরুন এই রিপোর্ট চলে গেছে, চলে যাওয়ার পরে যদি তদন্তকারী কর্মকর্তা দেখে না আসে আরও কিছু রিপোর্ট পাওয়া গেছে, তাহলে সেক্ষেত্রেও ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে সম্পূরক প্রতিবেদন দাখিল করা যাবে, এক্ষেত্রে কোনো বাধা নাই। আর আসামি আবেদনে রিপোর্টের নকল সরবরাহ করা যায় এটার। আর যেটা এই যে 3-এর খ যেটা এটাকে ফার্দার ইনভেস্টিগেশন রিপোর্ট বলা হয়, যে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ যুক্ত করা যায়, কিন্তু কোনো কিছু আগে যা পাঠানো হয়েছে তার থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তো যাই হোক, এই যে 173 ধারার এই ইনফরমেশনগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় এসে থাকে, আমরা খুব ভালো করে এই বিষয়গুলো দেখব। আর হলো 174 ধারায় যে বিষয়টা বলা হয়েছে যে পুলিশ আত্মহত্যা সম্পর্কে ইত্যাদি সম্পর্কে পুলিশ অনুসন্ধান বা তদন্ত করতে পারে এবং রিপোর্ট দিবে। এখন এই বিষয়টা আমরা একটু দেখব যে এখানে যে অপমৃত্যু যেটা সুরাত হাল করা হয় দুইভাবে করা হয়, একটা হচ্ছে সুরাত হাল বা পুলিশ রিপোর্ট, আর হচ্ছে ময়নাতদন্ত যেটা সিভিল সার্জন করে থাকে। থানার ভারপ্রাপ্ত অফিসার যদি সংবাদ পান যে তার স্থানীয় এলাকার মধ্যে কেউ আত্মহত্যা করেছে, প্রাণী কর্তৃক নিহত হয়েছে, বা এমনভাবে বরণ করেছে যে মৃত্যুর কারণ অস্পষ্ট বা মৃত্যুর কারণে সন্দেহ আছে, সেক্ষেত্রে তিনি কি করবেন? সেক্ষেত্রে অবিলম্বে তিনি সুরাত হাল তদন্তের জন্য ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটকে জানাবেন এবং সিএমএম বা ডিএম এর নির্দেশে মৃত লাশের স্থানে তিনি যাবেন। 2 বা ততোধিক সম্ভ্রান্ত লোকের উপস্থিতিকে তিনি একটা তদন্ত করবেন। সেখানে তিনি দেখবেন যে আসলে মৃত ব্যক্তির দেহে কোনো ক্ষত আছে কিনা, ভাঙা আছে কিনা, মোচড়ানো আছে কিনা, আঁচড় আছে কিনা, আঘাতের কোনো চিহ্ন থাকলে তা বর্ণনা করে একটা রিপোর্ট তিনি করবেন এবং এই উপস্থিত যে সাক্ষীগণ তাদের স্বাক্ষর নেবেন। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, অর্থাৎ উপস্থিত যারা থাকবে তারা যদি দেখে যে লাশের যে অবস্থা আর রিপোর্ট সেই অবস্থা থেকে ভিন্ন, তাহলে তারা স্বাক্ষর করবেন না। যদি দেখেন লাশের যে প্রকৃত অবস্থা রিপোর্টেও ঠিক তাই উঠে এসেছে তাহলে তিনি স্বাক্ষর করবেন। আর মৃত্যুর কারণ সম্পর্কে যদি সন্দেহ থাকে তাহলে লাশটি তিনি ময়না তদন্তের জন্য সিভিল সার্জনের নিকট প্রেরণ করবেন। আর বিষয়টা যদি এমন হয় যে সিভিল সার্জনের নিকট পাঠাতে গেলে সেটা অনেক দূরত্ব বা আবহাওয়ার জন্য লাশটি পাঠানো যাচ্ছে না, লাশটি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকলে তিনি লাশটি প্রেরণ না করে মাটি দিতে পারেন। এই হচ্ছে 174 ধারার এই বিধানাবলী। আর 175 ধারার যে বিষয়টা আছে সেটি হলো এই যে সম্ভ্রান্ত 2 বা ততোধিক লোককে উপস্থিত করে যে সুরাত হালটা করা হলো, তো পরবর্তীতে আদালত তাদেরকে কি সাক্ষী হিসেবে ডাকতে পারেন এবং ওই বিষয় সম্পর্কে তাদেরকে প্রশ্ন করতে পারেন। এখানেও যদি এমন কোনো প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য নন যে প্রশ্নের উত্তর দিলে তিনি কোনো ফৌজদারি দায় পড়ে যাবেন। আর 176 ধারায় যেটা সেটা মৃত্যুর কারণ ম্যাজিস্ট্রেট কর্তৃক মৃত্যুর কারণ অনুসন্ধান, এটা হচ্ছে যদি পুলিশ হেফাজতে কোনো আসামির মৃত্যু হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অনুসন্ধানটা করবেন। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট আরেকটা ক্ষমতা আছে এখানে 2 সাবসেকশন 2 কবর হতে তিনি লাশ উত্তোলন করতে পারেন। অর্থাৎ তিনি যদি মনে করেন যে এই মৃত্যুর কারণ সম্পর্কে জানার জন্য কবর থেকে লাশ উত্তোলন করার প্রয়োজন আছে, তাহলে তিনি এই কাজটা করতে পারেন। এই ছিল আমাদের এই 14 চ্যাপ্টারে যেটা তদন্ত ইনভেস্টিগেশনের উপরে পুরোটা। এর পরবর্তী ক্লাস আমরা এই চ্যাপ্টার 15 যেখানে আমাদের ইনকোয়ারিজ এবং ট্রায়াল আছে এই বিষয়ের উপরে আমরা নিব। তো এই বিষয়ে এখানে যে কথাগুলো বললাম যে সব বিষয়গুলো বিস্তারিত বলার চেষ্টা করেছি, সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এর পরেও যদি কোনো বিষয় থাকে আপনাদের আরও জানার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আরও তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। তো এই ক্লাসটা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।